ওকে, এখন আমরা অ্যাপ্লিকেশন অফ ড্যাম্পড সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম সিস্টেম আন্ডার হারমোনিক ফোর্সেস এইটা পড়বো আর কি, যেটা আমাদের আসলে আম, গত ক্লাসের যা আমরা শিখেছি, মানে ড্যাম্পড সিস্টেমের জন্য আমরা হারমোনিক ফোর্সের আন্ডারে রেসপন্স যেটা, সেইটা থেকে আসলে এই অ্যাপ্লিকেশন গুলা দেখবো। তার মানে আমরা আগের ক্লাসের যে ইকুয়েশন গুলা শিখলাম, সেই ইকুয়েশন গুলা ইউজ করে এখানে আসলে অ্যাপ্লিকেশন গুলা দেখবো। তো এই ড্যাম্প সিস্টেমের অ্যাপ্লিকেশন কয়েকটা ক্ষেত্রে আছে, আমরা সেগুলো একটু দেখতে চাই। তার আগে প্রথমেই দেখো স্টেডি স্টেট রেসপন্স টু কোসাইন ফোর্স। আমরা সাধারণত পূর্বের যে সলিউশন গুলো করেছি সেখানে সাইন ফোর্স ছিল, হারমোনিক ফোর্স নিয়েছি সাইন ফাংশন দিয়ে। কিন্তু আমরা যদি কোসাইন ফাংশন নিতাম তাহলে কি হতো, এই যে ফোর্সিং ফাংশনটা তখন এই যে দেখো পিটি ইকুয়াল টু পি নট কস ওমেগা টি হতো, কস ওমেগা টি হতো। এখানে জাস্ট পার্থক্যটা হতো এরকম, যে সাইন হলে জিরোতে শুরু হতো, এরকম ভাবে ফোর্সটা যেত। আর কস হলে কি হয়, 90 ডিগ্রিতে শুরু হয়। এখানে ম্যাক্সিমাম এরকম ভাবে আসতো আর কি, এরকম হতো আর কি কস। এটা হলো সাইন, খেয়াল করো, এটা হচ্ছে পি নট সাইন ওমেগা টি যদি বলি। আর এইটা হতো তাহলে এটা হতো হলো কসটা আর কি, এটা হতো কসাইন, কস পি নট কস ওমেগা টি, এটা হতো আর কি। পার্থক্য দুইটার মাঝে এইটা, আর কিছু না। তো তাই যদি হয় তাহলে আমার ইকুয়েশনের সলিউশনে, ইকুয়েশন অফ মোশনের সলিউশনে কি কোনো পার্থক্য আসে? একটু আসে, দেখো খেয়াল করে একটু আসে। সেটা হচ্ছে এই যে আমরা আলটিমেটলি এখানে পার্টিকুলার সলিউশনটা শুধু দেখছি, হোমোজিনিয়াস সলিউশন সেম আসে, যেহেতু ফ্রি রেসপন্স দুইটার ক্ষেত্রে হবে হোমোজিনিয়াস সলিউশন এক্স্যাক্টলি সেম কোসাইন ফাংশন থাকলেও। কিন্তু পার্টিকুলার সলিউশন যেটা, সেটা আমরা এই যে আগের মতো জি1 কস ওমেগা টি প্লাস জি2 সাইন ওমেগা টি নিলাম। আর তুমি যদি এখানে ডেরিভেশন শেষ করো তাহলে আলটিমেটলি দেখবে যে জি1 ইকুয়াল টু আসে 1 - বেটা স্কোয়ার। মানে এক কথায় জি1 আসে হলো সাইন ফাংশনের জি2 যা হতো তাই, আর জি2 আসে জি1, জাস্ট উল্টে যায় আর কি। এই যে এখানে দেখো সাইন ফাংশনেরটা দেওয়া আছে, সাইন ফাংশনের জন্য জি1 যত, কোসাইন ফাংশনের জন্য জি2 তত, এক্স্যাক্টলি। আর সাইন ফাংশনের জন্য জি2 যত, কোসাইন ফাংশনের জন্য জি1 তত, এক্স্যাক্টলি তাই। দেখো এই যে এইটা হচ্ছে এইটা, আর এটা হলো এইটা, ক্রস, এক কথায়। তো কোসাইন ফাংশন নিয়েও কিন্তু তুমি ড্রাইভ করে দেখতে পারো, এই যে সলিউশন এই আসবে। এবং তোমার যদি পরীক্ষায় বা হোমওয়ার্ক প্রবলেমে কোসাইন ফাংশন দিয়ে দেওয়া থাকে তাহলে সলিউশন কিন্তু এই নোট থেকে নিতে পারবা। ঠিক আছে, এখন আমরা যে অ্যাপ্লিকেশন বলছি, যে স্টেডি ড্যাম্প সিস্টেমের অ্যাপ্লিকেশন দেখব আন্ডার হারমোনিক ফোর্সে, কয়েক ধরনের অ্যাপ্লিকেশন আছে। প্রথমত ট্রান্সমিসিবিলিটি ইন আইসোলেশন অ্যাপ্লিকেশন। তার মানে তোমরা এই যে একটা ফেমাস টেকনোলজি বেজ আইসোলেশন, এর সাথে সবাই পরিচিত, সিভিলে যারা পড়ছো, সিভিল ইঞ্জিনিয়ারিং যারা পড়েছো, এখানে আসলে সেইটাই আমরা একটু ইনভেস্টিগেট করব। হঠাৎ করে কারো মাথায় আসে নাই যে আমরা যদি বেসটাকে আইসোলেট করে ফেলি তাহলে রেসপন্সটা কেমন হয়, যদিও বা এটা টেকনোলজি জাপানিজ, কিন্তু ওরা কিন্তু এই যে এরকম অ্যানালাইসিস এর মাধ্যমে আলটিমেটলি গিয়ে দেখেছে যে হ্যাঁ তাই তো, যদি বেস থেকে আমার এক্সাইটেশনটা আলাদা করে ফেলতে পারি, মানে মেইন বডি থেকে যদি বেজের সিস্টেমটাকে আলাদা করতে পারি, যে ফ্লেক্সিবিলিটি বা ফ্লেক্সিবিলিটি বেশি করে বা স্টিফনেস কম করে, অথবা মাস বেশি প্রোভাইড করে। আমরা একটু আগেও কিছু তো আলোচনায় চলে আসছে যে স্টিফনেস কন্ট্রোল আর মাস কন্ট্রোল। তো স্টিফনেস মাস তো আমাদের আসলে কন্ট্রোল করা সম্ভব, আমরা মাস কমাতে পারি, কিন্তু আমার স্ট্রাকচারের যে মাস প্লাস হচ্ছে এটার উপর সুপার ইম্পোজ লোড যা, সেটা কিন্তু আসবেই, কনস্ট্যান্ট থাকবে। স্ট্রাকচারের মাস যেমন কমাতে পারি, মাস কমালে আমার রেসপন্স কিন্তু আবার বেশি হয়ে যাবে। তো অ্যাকচুয়ালি এখানে আসলে রোল প্লে করতে হয় দুইটার মধ্যে, ইউ নিড টু প্লে বিটুইন দ্য ফ্যাক্টরস অ্যাকচুয়ালি। সো এই বেজ আইসোলেশন করার যে টেকনোলজিটা, সেটা যে কিভাবে আসলো সেটা এখান থেকে দেখলেই আমার মনে হয় অনেকটা ক্লিয়ার হবে। ফার্স্ট আমরা দেখবো হচ্ছে ট্রান্সমিসিবিলিটি ইন আইসোলেশন অ্যাপ্লিকেশন, ওই যে বেজ আইসোলেশনের প্রবলেমটাই দেখবো। আর পরে দেখবো হচ্ছে মেজারমেন্ট অফ ডাইনামিক রেসপন্স। তার মানে আর্থকুয়েক হলে যে মেজারমেন্ট অফ ডাইনামিক রেসপন্স, এখানে একটা অ্যাক্সিলারোমিটার আসলে এখানে ফিগারে দেখানো আছে, যে কোথাও আর্থকুয়েক হলে আমরা সেটা কিভাবে মেজার করব। তা এই যে দেখো আর্থকুয়েক মেজার করে তার রেসপন্সটা এখানে এই যে প্লট করা আছে, ডিসপ্লেসমেন্ট ম্যাগনিফাইড। আমরা সাধারণত অ্যাক্সিলারেশন রেকর্ড করি, অ্যাক্সিলারোমিটার বলে সেটাকে। পৃথিবীর বিভিন্ন লোকেশনে আসলে অ্যাক্সিলারোমিটার ইনস্টল করা আছে, সেইগুলাতে রেকর্ড করে।
সেই রেকর্ডটাই আলটিমেটলি সেন্ট্রাল কোনো কম্পিউটার সার্ভারে ট্রান্সফার হয়। এই যে ইউএস জিওলজিক্যাল সার্ভে, ইউনাইটেড স্টেটস জিওলজিক্যাল সার্ভে, এরা বিভিন্ন জায়গাতে সারা ওয়ার্ল্ড জুড়েই বিভিন্ন জায়গাতেই অ্যাক্সিলরোমিটার ইনস্টল করে রাখছে, যেটার মাধ্যমে আসলে কোনো একটা আর্থকুয়েক হলে এপিসেন্টার কোথায়, আহ, তার রেসপেক্টে এটার এই যে রেসপন্স গুলা রেকর্ড করে এবং আলটিমেটলি সেন্ট্রাল সার্ভারে দিলে তখন আমরা সেখান থেকে যে রিক্টার স্কেলে ম্যাগনিটিউড ক্যালকুলেট করি যে 8.4 5.8 মাত্রার, রিক্টার স্কেলে 5.8 মাত্রার ভূমিকম্প হয়েছে। তো এটা বেসিক্যালি কিন্তু রিক্টার স্কেলেই ডিরেক্টলি আর্থকুয়েক ম্যাগনিটিউড মেজার করে না, বরং মেজার করে হচ্ছে অ্যাক্সিলারেশনে, সেখান থেকে ওই রিক্টার স্কেলে কনভার্ট করা হয়। তো আমরা এই দুইটা অ্যাপ্লিকেশনে আজকে দেখব। আরো অ্যাপ্লিকেশন আছে আসলে। আমরা এই ড্যাম্পিং রেশিও এস্টিমেট করতে পারি। আমরা ফ্রি ভাইব্রেশন রেসপন্স থেকে যেমন ড্যাম্পিং রেশিও এস্টিমেট করতে পারি, আগের ক্লাসগুলোতে দেখিয়েছি। ফ্রি ভাইব্রেশন রেসপন্স হবে ওয়াটার ট্যাঙ্ক বা যে কোনো স্ট্রাকচারে ফ্রি ভাইব্রেশন রেসপন্স থেকে তার ড্যাম্পিং রেশিও এস্টিমেট করা যায়। আবার এই ড্যাম্প সিস্টেমের জন্য ডাইনামিক অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর ইউজ করে আমরা এটার ড্যাম্পিং রেশিও ক্যালকুলেট করতে পারি যদি হারমোনিক ফোর্স অ্যাপ্লাই করি। একটা হলো ফ্রি ভাইব্রেশন রেসপন্স থেকে ড্যাম্পিং রেশিও নির্ণয় করা যায়, আর একটা হচ্ছে ফোর্সড হারমোনিক ফোর্স অ্যাপ্লাই করেও কিন্তু আমরা ড্যাম্পিং রেশিও এস্টিমেট করতে পারি। তো আমি প্রথম দুইটাই, যে মেজারমেন্ট অফ ডাইনামিক রেসপন্স আর হচ্ছে ট্রান্সমিসিবিলিটি রেশিও, এই দুইটা প্রবলেম প্রথমে দেখতে চাই। অন্যটা যে ড্যাম্পিং রেশিওটা আমি আরেকটা লেকচারে হয়তো বলবো যদি আজকে সময় না পাই। আচ্ছা, প্রথমে আমরা এখানে আসি ট্রান্সমিসিবিলিটি ইন আইসোলেশন অ্যাপ্লিকেশনস। এখানে there are two types of isolation applications: isolating supporting structures from vibrating equipment। তার মানে দেখো, তোমার একটা ভাইব্রেটিং ইকুইপমেন্ট আছে, একটা ফ্লোরের উপরে একটা এমন একটা মেশিন আছে যেটা যে হারমোনিক কোনো একটা ফোর্সে মুভ করতেছে, মানে চলছে, যার কারণে ভাইব্রেশনটা জেনারেট করতেছে। জেনারেটরও যদি প্লেস করে, ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোর আপার ফ্লোর গুলাতে যদি জেনারেটর রিপ্লেস করে, ইলেকট্রিসিটি জেনারেটর, সেগুলোরও কিন্তু ভাইব্রেশন, সেটা ভাইব্রেশন জেনারেট করে আর কি। তো আমি ওই ভাইব্রেটর থেকে আমার যদি সাপোর্টিং স্ট্রাকচার, তার মানে ফ্লোর সিস্টেমটাকে আলাদা করতে চাই, তাহলে এই দুইটা সিস্টেমের মাঝখানে এমন কিছু প্লেস করব যাতে করে ভাইব্রেশন আসলে একটা থেকে অন্যটাতে যেতে না পারে বা গেলেও কম হয়। আবার এই যে বেজ আইসোলেশন, তার মানে আমরা জানি আর্থকুয়েক আসলে আসলে ল্যান্ডটা মুভ করে, বেসটা মুভ করে, কিন্তু আমার স্ট্রাকচার থেকে বেসটাকে যদি এমন একটা সিস্টেম দিয়ে আইসোলেট করতে পারি যাতে করে নিচের এই মুভমেন্টটা আর উপরের সিস্টেমে ট্রান্সফার না হয়, এই দুই ধরনের আইসোলেশন প্রবলেম আমরা এখানে দেখতে চাই। তাহলে প্রথমটা গেল হচ্ছে আইসোলেটিং সাপোর্টিং স্ট্রাকচার ফ্রম এ ভাইব্রেটিং ইকুইপমেন্ট। সেটার এক্সাম্পল দিলাম যে ফার্স্ট ফ্লোর সেকেন্ড ফ্লোরে একটা যদি আমি জেনারেটর রাখি, তাহলে ওই জেনারেটর থেকে আমার সাপোর্টিং যে বিল্ডিং আছে, ফ্লোর আছে, সেটাকে আমি আইসোলেট করতে চাই, এক। আর দুই নাম্বারটা হচ্ছে আইসোলেটিং ইকুইপমেন্ট ফ্রম মুভিং ফাউন্ডেশন অর স্ট্রাকচার। ফাউন্ডেশন বা ফাউন্ডেশন সয়েল যেটা, সেটা মুভ করছে, কিন্তু আমি তার থেকে আমার স্ট্রাকচারকে আলাদা করব। দুই ধরনের অ্যাপ্লিকেশনই দেখবো। In the following discussion, we will use transmission ratio TR to evaluate the isolation efficiency. আমরা প্রথমেই ভাইব্রেটিং ইকুইপমেন্টটা দেখে নেই। তো ভাইব্রেটিং ইকুইপমেন্ট যদি হয়, এই যে মাসটা, সেটাই দেখো একটা পিটি ফ্রিকোয়েন্সিতে হয়তো মুভ করতেছে। এটার এক্সটার্নাল অ্যাপ্লিকেশন ফোর্স হচ্ছে পিটি, মানে ভাইব্রেটর জেনারেটর যেটা আছে সেটার ফ্রিকোয়েন্সিটা হচ্ছে যে পিটি আর কি। তো এই মাসের এখানে ড্যাম্পিং আছে, এখানে স্টিফনেস আছে, এটার মাস হচ্ছে এম। তো তার রেসপন্স আমরা কিন্তু ড্যাম্প সিস্টেমের জন্য, যেহেতু ড্যাম্পিং এখানে আছে এবং রিয়েল স্ট্রাকচার অবশ্যই সবগুলোতে ড্যাম্প থাকে, সো সেই ড্যাম্প সিস্টেমের জন্য রেসপন্স আর ইকুয়াল টু যা পেছিলাম, এই যে পি নট ওভার কে 1 ডিভাইডেড বাই স্কয়ার রুট অফ 1 মাইনাস বেটা স্কয়ার তার হোল স্কয়ার প্লাস 2 যেটা বেটা তার হোল স্কয়ার। এখানে যদিও বা বোঝা যাচ্ছে না, বাট ড্যাম্প সিস্টেমের যা শিখে আসছি এক্স্যাক্টলি সেইটাই। তো ডিনোট দ্য ডাইনামিক ফোর্স জেনারেটেড বাই দ্য ভাইব্রেশন ইকুইপমেন্ট অ্যাজ এ ফাংশন পি নট ইকুয়াল টু পিটি ইকুয়াল টু পি নট সাইন ওমেগা টি। এই ভাইব্রেটর জেনারেটর, মানে ভাইব্রেশন জেনারেটিং যে সিস্টেমটা, সেটার যে ফাংশন আকারে ফোর্স এমপ্লয় করতেছে সেটা হচ্ছে পি নট সাইন ওমেগা টি। Based on the solution obtained, the forced response of the supporting structure is UP equal to R sin omega t minus gamma, যেখানে R equal to is এইটা, আর tan gamma equal to 2 zeta beta over 1 minus beta square. তো এখানে the force transmitted to the foundation is FT equal to FS times হচ্ছে FD প্লাস হচ্ছে FD। এখানে অ্যাক্সিলারেশনের যে কম্পোনেন্ট সেটা আসলে নেগলেক্ট করা হয়েছে।
তো স্ট্যাটিক রেসপন্স এফএস ইকুয়াল টু যে কে ইউপি আর এফডি ইকুয়াল টু সি ইউপি। তো ইউপি ইকুয়াল টু এই যে এইটা, এখন ইউ ডট পি কি কত হবে, তাহলে জাস্ট আমি এটাকে একবার টাইমের রেসপেক্টে ডিফারেন্সিয়েশন করে ফেলবো। আমরা কিন্তু উপরে করেও আসছি অলরেডি। এটাকে জাস্ট টাইমের রেসপেক্টে একবার ডিফারেন্সিয়েশন করে ফেলো, তাহলে ইউপিটি পাবে। সাবস্টিটিউট দ্য স্টেডি স্টেট সলিউশন ইনটু দ্য অ্যাবাভ ইকুয়েশন। এই যে এখানে এফএস এর জায়গায় কে ইউপি, সেখানে যা আসছে তাই লিখো। আর সি ইউ ডট পি, সেখানে এই যে ডিফারেন্সিয়েশন করার পরে যা আসবে সেটা লিখো। পুটিং ইউপি এন্ড ইউ ডট পি ভ্যালুস, আমরা এইটা পাই, যেটাকে আসলে আবার দেখো এই যে ট্রিগোনোমেট্রিক রিলেশনশিপ বা আইডেন্টিটি অ্যাপ্লাই করে এক্স সাইন ওমেগা টি মাইনাস গামা প্লাস ইটা, এখানে এই যে যেখানে ইটা ইজ ইকুয়াল টু কই নিচে এই যে tan ইটা ইকুয়াল টু সি আর গামা ওভার কে আর, দ্যাট মিন্স 2 যেটা গামা ডিভাইডেড বাই ওমেগা এন ইকুয়াল টু 2 যেটা বেটা লেখা যায়। তার মানে tan ইটা এই যে এখানে নতুন আর একটা ফেজ ল্যাগ অ্যাঙ্গেল আর কি, ইটা যেটা সেটা এখানে দেওয়া হয়েছে এই সিস্টেমের জন্য আর কি। where x is equal to এই যে দেখো স্কয়ার রুট অফ কে আর ওমেগা স্কয়ার প্লাস সি আর ওমেগা তার হোল স্কয়ার, ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি অ্যাপ্লাই করা হয়েছে কিন্তু, তার মানে দুইটার সামেশন থাকলে সেটাকে একটা সিম্পল হারমোনিক টার্মে যদি নিয়ে আসতে চাই, আমাদের উদ্দেশ্য হলো দেখো এই যে ডিসপ্লেসমেন্ট মানে অ্যামপ্লিটিউড আর হচ্ছে হারমোনিক টার্ম একটাতে নিয়ে আসবো, যেখানে আমরা এই যে আবার গামা মাইনাস ইটাকে আমরা গামা মাইনাস ইটা, এটা হচ্ছে ইটা এন এর মতো যেটা দেখতে, এটাকে বলা হয় ইটা। আর এই যে দেখো গামা মাইনাস ইটা, এটাকে আমরা এপসাইলন দ্বারা ডিফাইন করতেছি, তাহলে আলটিমেটলি এফটি ইকুয়াল টু এই যে এটা কিন্তু শুধুমাত্র ফোর্সটা, কিন্তু খেয়াল করে দেখো এটা কি এফটিটা কিন্তু ফোর্স, এই পার্টিকুলার সলিউশনটাই ভাইব্রেটিং জেনারেটর থেকে আসলে আমার এখানে ফোর্স আকারে আসতেছে। তাহলে টোটাল যে ফোর্স, এই ড্যাম্পিং ফোর্স আর হচ্ছে স্ট্যাটিক ফোর্স, এই দুইটার সামেশনটাই কিন্তু হচ্ছে এই যে এফটি, সেই এফটিটাই হলো, এটা হলো আমার এই যে ফোর্সিং ফাংশন। এখন খেয়াল করো, এটা হলো আমার ফোর্সিং ফাংশন, ঠিক আছে, যেখানে এই যে কে আর ইকুয়াল টু আমরা অলরেডি যা জানি, আর এর ভ্যালু যা ছিল তার সাথে জাস্ট কে টা গুণ করে দাও, এই যে পি নট ওভার কে ছিল এখানে, সেই কে টা বাম পাশে চলে আসলো, বা বোথ সাইড কে কে দ্বারা গুণ করলাম, একইভাবে যা আসে আসবে। অনুরূপভাবে সি আর ওমেগা, আর যা ছিল তাকে ওমেগা দ্বারা গুণ করো, তাহলে এই ফর্মে চলে আসবে। এই সেই কে আর আর সি আর ওমেগা এই দুইটার স্কোয়ার করে তার স্কোয়ার রুট নিলে কিন্তু তুমি এক্স পাবে। সো এক্স ইকুয়াল টু, তাহলে আলটিমেটলি দেখো এই যে পি এর টার্মে যদি লিখতে চাই এইটা আসে। তো এইটাই হলো আমার কিন্তু যে ফোর্স ট্রান্সফার হচ্ছে এই সিস্টেমে, সেই ফোর্সের ফ্রিকোয়েন্সি হচ্ছে এক্স, সরি অ্যামপ্লিটিউড হচ্ছে এক্স, আর ফ্রিকোয়েন্সি হচ্ছে কিন্তু এই যে ওমেগাই, এখনো ফ্রিকোয়েন্সি কিন্তু ওমেগাই আছে দেখো। আর এখানে ফেজ ল্যাগ অ্যাঙ্গেল যেটা আসছে সেটা হলো ইটা, সরি এপসাইলন আসছে আর কি। দ্য ট্রান্সমিশন রেশিও, আমরা আসলে এই যে কতটুকু একটা ভাইব্রেটিং ইকুইপমেন্ট থেকে তার ফাউন্ডেশনে বা সাপোর্টিং স্ট্রাকচারে কতটুকু অ্যামপ্লিটিউড ট্রান্সফার হবে, কতটুকু ফোর্স বা কতটুকু ফাংশন ট্রান্সফার হবে, সেটা নির্ণয় করি ট্রান্সমিশন রেশিও টিআর দিয়ে। এখানে এই জন্যই টার্মটা ডিফাইন করা হচ্ছে, দ্য ট্রান্সমিশন রেশিও টিআর is defined as the ratio of the amplitude of the transmitted force to the input force P naught। তাহলে টিআর ইকুয়াল টু কত হবে, এক্স ডিভাইডেড বাই পি নট। এই যে ফোর্সিং ফাংশনের অ্যামপ্লিটিউড হচ্ছে এক্স, কিন্তু এখানে এক্স ইকুয়াল টু এই যে এইটা পেলে দেখো পি নট ডিভাইডেড বাই এইটা, পি নট টাইমস হচ্ছে এই যে স্কয়ার রুট অফ 1 প্লাস 2 যেটা বেটা স্কয়ার ডিভাইডেড বাই 1 মাইনাস বেটা স্কয়ার যেটা তার হোল স্কয়ার প্লাস 2 যেটা বেটা তার হোল স্কয়ার, এইভাবে এটা। তাহলে এইটুকুকেই জাস্ট আসলে পি নট দ্বারা ভাগ করে দিলে থাকে কতটুকু, শুধু এই যে এই অংশটা, এই অংশটাই থাকে। এটাকে এই এক্স কে আসলে যদি আমি যদি পি নট দ্বারা ভাগ করে দেই, তাহলে এর নিচে পি নট আসে, সেই পি নট কেটে থাকে শুধু এইটুকু, এইটাই দেখো এখানে চলে আসছে ট্রান্সমিশন রেশিও টি আর আকারে। তো এইটা আসলে কি মিন করে, দ্য টি আর ভার্সাস বেটা কার্ভ ইজ প্লটেড ইন দ্য ফিগার বিলো। আমরা ফিগারটা একটু দেখে নেই, এখানে দেখো এই যে প্লট করা হয়েছে, এক্স অ্যাক্সিস আছে ফ্রিকোয়েন্সি রেশিও ওমেগা ওভার ওমেগা এন, যেটাকে আমরা বিটা বলছি, আর ট্রান্সমিশন রেশিও টি আর, এই যে ইকুয়েশনের মাধ্যমে যা পেলে বিভিন্ন বেটা এর ভ্যালু আর জিটা এর ভ্যালু, বেটা এর ভ্যালু তো এক্স অ্যাক্সিসে আছে, আর জিটা মানে হচ্ছে ড্যাম্পিং রেশিও, বিভিন্ন ড্যাম্পিং রেশিওর জন্য যদি আমরা প্লট করি, প্রত্যেকটা ড্যাম্পিং রেশিওর জন্য আমরা এক একটা করে কার্ভ পাবো। তো এখানে একটা বিষয় লক্ষণীয়, যখন বেটা এর ভ্যালু এক্স্যাক্টলি ইকুয়াল টু √2,
তখন দেখো ট্রান্সমিশন রেশিও ইকুয়াল টু 1, খেয়াল করে দেখো। আর যখন বেটা এর ভ্যালু ভেরি স্মলার দ্যান 1, এমনকি যে 0.5 এর চেয়ে যখন কম, তখনও দেখো ট্রান্সমিশন রেশিও কিন্তু 1। অথচ বেটা এর ভ্যালু যখন এক্স্যাক্টলি ইকুয়াল টু 1, ড্যাম্প সিস্টেমের জন্য আমরা এই যে একটু আগে বললাম যেখানে রেজোন্যান্ট হচ্ছে, এক্স্যাক্টলি ইকুয়াল টু 1 হলে তখন কিন্তু রেজোন্যান্ট হয়, এবং ড্যাম্পিং রেশিও কম হলে রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সি, রেজোন্যান্সের ম্যাগনিটিউড মানে অ্যামপ্লিচিউডটা বেশি হয়। ড্যাম্পিং যত বেশি অ্যামপ্লিচিউড তত কম, ড্যাম্পিং যত বেশি অ্যামপ্লিচিউড তত কম, দেখো খেয়াল করে। ঠিক আছে? এবং 0.7 মানে 70% ড্যাম্পিং এর জন্য দেখো ট্রান্সমিশন রেশিও এই যে 1 এর খুব কাছাকাছি আসতেছে এক্স্যাক্টলি, এমনকি রেজোন্যান্ট ফ্রিকোয়েন্সিতেও। তো এটা একটু লক্ষণীয়। এখন আমরা এটা ক্যারেক্টারিস্টিক্স গুলো একটু দেখব। It is shown that only when the frequency phi gamma is very large, that means greater than point square root of 2, এই ফিগার থেকে আমরা দেখি যদি বেটা এর ভ্যালু স্কয়ার রুট অফ 2 এর চেয়ে বেশি হয়, তখনই ট্রান্সমিশন রেশিও কি হচ্ছে, একের চেয়ে কম হচ্ছে। তার মানে অ্যাপ্লাইড ফোর্স যেটা, সেটা কিন্তু ট্রান্সফার হবে কম। এবং খেয়াল করে দেখো বেটা এর ভ্যালু যখন ভেরি হাই, তার মানে কি বলা চলে, কত এখানে 2, এটা লগ স্কেলে দেখানো আছে তো, এই যে দেখো 0.1 এখানে, আর এখানে আছে 1, তারপরে হচ্ছে 10, তারপরেরটা তাহলে 100 হবে। তো এখানে আমরা এমন ভাবে বলতে পারি যে 2 বা 2 এর 3, এটা হচ্ছে 2, এটা হলো 3, এটা হলো 4, 3 বা 3.5 এর মাঝামাঝি হলে মোটামুটি, এবং ড্যাম্পিং রেশিও যদি 70% বা 20% পর্যন্ত হয়, তাহলে ট্রান্সমিশন রেশিও আসলে ক্লোজ টু 0 হয়, দেখো খেয়াল করে। অথচ সবচেয়ে বেশি ট্রান্সমিশন আমি পাচ্ছি কখন, ট্রান্সমিশন রেশিও যত কম হবে আমার, তার মানে ভাইব্রেটিং ইকুইপমেন্ট থেকে আমার সাপোর্টিং স্ট্রাকচারে ভাইব্রেশন কিন্তু কম ট্রান্সফার হবে। তার মানে আমার টার্গেটই থাকবে কিন্তু এমন একটা সিস্টেম করা যাতে করে ট্রান্সমিশন রেশিওটা 0 এর কাছাকাছি আসে। তো ট্রান্সমিশন রেশিও 0 এর কাছাকাছি আসবে কি করলে? আমরা এই ইকুয়েশন থেকে সেটা এখন ইনভেস্টিগেট করব। It is shown that only when the frequency omega is large enough, the isolation is effective. তাহলে দেখো আইসোলেশন করব, তার মানে আমার হচ্ছে এই যে ট্রান্সমিশন রেশিও যদি একের চেয়ে কম হয়, তাহলেই 50, যদি ট্রান্সমিশন রেশিও 0.5 হয়, তার মানে ভাইব্রেটিং ইকুইপমেন্ট থেকে 50% ভাইব্রেশন সাপোর্টিং এলিমেন্টে বা সাপোর্টিং স্ট্রাকচারে ট্রান্সফার হবে। যদি 0.1 হয়, তার মানে 10% অনলি ট্রান্সফার হবে। তার মানে আমি দেখো যে একের চেয়ে যদি কম করতে চাই, এক কথায় একের সমান হলেও তো ভাইব্রেটিং এলিমেন্টের যে ফ্রিকোয়েন্সি, ঠিক সেই পরিমাণ ফ্রিকোয়েন্সি কিন্তু, সেই ফ্রিকোয়েন্সির ভাইব্রেশনই কিন্তু সাপোর্টিং স্ট্রাকচারে ট্রান্সফার হবে। বাট ট্রান্সমিশন রেশিও যদি একের চেয়ে কম হয়, 90% হয়, তার মানে 90%, 10% কম হবে হচ্ছে সাপোর্টিং এলিমেন্টে। যদি 50% হয়, তাহলে 50% কম হবে সাপোর্টিং এলিমেন্টে। যদি 10% হয়, তাহলে 90, ট্রান্সমিশন রেশিও 10% হলে 90% ফ্রিকোয়েন্সি ভাইব্রেশন লেস হবে সাপোর্টিং এলিমেন্টে। তো এটা হবেই কততে, যখন ফ্রিকোয়েন্সি, এই যে দেখো ফ্রিকোয়েন্সি রেশিও স্কয়ার রুটের চেয়ে কম, তখনই কিন্তু এই যে এই ম্যাগনিটিউড গুলা একের চেয়ে কম আসছে আর কি। তো সেই কথাটা এখানে বলা হচ্ছে, ইট ইজ শোন দ্যাট অনলি ওয়েন দ্য ফ্রিকোয়েন্সি ইজ লার্জ এনাফ, দ্যাট মিন্স বেটা ইজ গ্রেটার দ্যান স্কয়ার রুট 2, the isolation is effective, transmission ratio is less than 1. When beta is very very greater than 1, then the resulting transmitted force x is close to 0. আমরা এই যে গ্রাফ থেকে কিন্তু দেখেছি, বেটা যদি অনেক বড় হয়, তাহলে ট্রান্সমিশন রেশিও ক্লোজ টু 0। তাহলে কি হতে হবে আসলে, ক্লোজ টু 0 হতে হলে, আমার ট্রান্সমিশন রেশিও 0 হতে হলে, তার মানে ভাইব্রেটিং ইকুইপমেন্ট থেকে আসলে সাপোর্টিং স্ট্রাকচারে কোনো ভাইব্রেশন ট্রান্সফার হবে না। তো সেটা করতে হলে কি হতে হবে, বেটা এর ভ্যালু ভেরি ভেরি হাই হতে হবে। তো বেটা মানে তো আসলে ফোর্সিং ফ্রিকোয়েন্সি, বেটা ইকুয়াল টু ফোর্সিং ফ্রিকোয়েন্সি ডিভাইডেড বাই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি ওমেগা এন। তো বেটা এর ভ্যালু যদি ভেরি ভেরি গ্রেটার দ্যান 1 হতে হয়, তার মানে এইটা হতে হবে কি, ভেরি বিগ। তার মানে হাই ফ্রিকোয়েন্সিতে অ্যাপ্লাইড লোড করতে হবে, তাই না? তো হাই ফ্রিকোয়েন্সিতে আমি আসলে লোড অ্যাপ্লাই করব না, আমার তো লোড সেম একটা কনস্ট্যান্ট অ্যামপ্লিটিউডে আমার এই লোডটা অ্যাপ্লাইড হচ্ছে। মানে দুই ভাবে ব্যাখ্যা করা যায়, দেখো। আরেকটা কি করা যায়, সেটা হচ্ছে এই যে ওমেগা এন ইকুয়াল টু আমরা কি লিখতে পারি,
এখানে ওমেগা এন আমি নিচে লিখি, বেটা ইকুয়াল টু ওমেগা ডিভাইডেড বাই, এই যে ওমেগা এন ইকুয়াল টু লেখা যায় কে ওভার এম। তো এই এমটা আমি এখানে না লিখে আলটিমেটলি এই যে উপরে এম নিয়ে আসতে পারি। তো সিস্টেমের মাস যেটা আছে সেটাও কিন্তু আমার কনস্ট্যান্ট থাকবে, হয়তো আমি খুব বেশি কম বেশি করাতে পারবো না। মাস যত বেশি হবে দেখো বেটা এর ভ্যালু তত বেশি হবে। তো মাস আমি বাড়াতে পারি চাইলে, খেয়াল করো মাস যত বাড়াবো তাহলে বেটা এর ভ্যালু তত বেশি হবে, তার মানে ট্রান্সমিশন রেশিও ক্লোজ টু জিরো হবে, ট্রান্সমিশন কম হবে। এই জন্য দেখবা যে হেভি মাস যেগুলো সেগুলোর কিন্তু ভাইব্রেশন একটা থেকে অপরটায় ট্রান্সফার হয় কম। আর অন্যটা আমি যেটা আসলে করতে পারি, আমি এমন এলিমেন্ট দ্বারা আমার এই যে দুইটার মাঝের ভাইব্রেটিং এলিমেন্ট আর সাপোর্টিং এলিমেন্টকে দুই এমন সিস্টেম দ্বারা কানেক্ট করব যেটার স্টিফনেস যদি আসলে আমি কম করি তাহলে দেখো বেটা এর ভ্যালু তখন বেশি হবে। আমার তো বেটা এর ভ্যালু বেশি দরকার, তাই না? ট্রান্সমিশন রেশিও কম করার জন্য বেটা এর ভ্যালু বেশি দরকার। তো সেটার জন্য কি করতে পারি, লেস স্টিফনেস এর আমি আমার সিস্টেম তৈরি করতে পারি। তা লেস স্টিফনেস মানে কি, ফ্লেক্সিবল সিস্টেমটা, ফ্লেক্সিবল তার মানে দুইটার মধ্যে যে স্টিফনেস এলিমেন্টটা আছে সেটাকে ভেরি ফ্লেক্সিবল যদি করে ফেলি তাহলে একটা থেকে আরেকটা কিন্তু ট্রান্সমিশন ভাইব্রেশন ট্রান্সমিশন হবে না। সো এখানে কি বলছে, দিস টেলস আস হোয়েন আইসোলেটিং এ মাস উই ক্যান অ্যাপ্লাই এ ভেরি ফ্লেক্সিবল সাপোর্টিং সিস্টেম টু ইনক্রিজ বেটা। তো বেটা ভ্যালু ইনক্রিজ করবে হচ্ছে যদি আমার স্টিফনেসটা কম থাকে। আর যদি স্টিফনেস কম হয় তার মানে সেটা হচ্ছে সাপোর্টিং এলিমেন্টটা ফ্লেক্সিবল। তো এই কারণেই আসলে দেখো আমরা একটা এক্সাম্পলও দেখবো, কোন একটা বিল্ডিং থেকে কোন একটা ফ্লোরকে বা কোন একটা সাপোর্টিং সিস্টেমকে যদি আমরা আলাদা করতে চাই তাহলে কি করি, নিচে রাবার প্যাড ইউজ করি। রাবারের কিন্তু স্টিফনেস খুব কম। অনুরূপভাবে যে বেজ আইসোলেশনে তোমরা জানো যে বিল্ডিং এর ফাউন্ডেশনের বিল্ডিং এর সুপার স্ট্রাকচার এর মধ্যে আসলে রাবার প্যাড, ইলাস্টোমারিক রাবার প্যাড ইউজ করা হয় যেটা আসলে ভেরি ফ্লেক্সিবল। তো এই ফ্লেক্সিবল বেজ আইসোলেটেড বিল্ডিং এর জন্য কি রকম হয় সেটাও আমরা এই যে এখনই দেখবো। বাট এতটুকু অন্তত ক্লিয়ার এখন যে আমার দুইটা সিস্টেমের মাঝে একটা ভাইব্রেটিং এলিমেন্ট থেকে যদি আমি ওই ভাইব্রেশনটা ট্রান্সফার না করতে চাই তাহলে এদের মধ্যে একটা এমন একটা সিস্টেম আমি এমপ্লয় করব যেটার স্টিফনেস খুবই কম, যেমন রাবার প্যাড। তার স্টিফনেস কিন্তু ভেরি লো, ইটস ভেরি ফ্লেক্সিবল। তাহলে কি হবে, উপরেরটা থেকে ভাইব্রেশন আসলে ট্রান্সফার হয়ে নিচেরটাতে খুব কম যাবে। অলসো দ্য ফেজ অ্যাঙ্গেল ইজ, এখানে এই যে ইটা ইকুয়াল এপসাইলন ইকুয়াল টু গামা মাইনাস ইটা, অ্যাপ্লাই দ্য ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি টু হ্যাভ, আমরা এই যে আইসোলেট ভাইব্রেটিং ফ্রিকোয়েন্সি ভাইব্রেটিং ইকুইপমেন্ট থেকে বা ভাইব্রেটিং জেনারেটর থেকে তোমার এই যে সাপোর্টিং স্ট্রাকচারের যে ভাইব্রেশন তুমি মেজার করবা সেইটার এই যে ফেজ ল্যাগ থাকবে এবং সেই অ্যাঙ্গেলটা তুমি বের করতে পারো এই যে এই এপসাইলনের মাধ্যমে। তার মানে কত ডিগ্রি অ্যাঙ্গেলে বা কত সাইকেল পরে তুমি আসলে সাপোর্টিং এলিমেন্টে ফ্রিকোয়েন্সিটা ম্যাগনিটিউড পাবা সেটা এই যে অ্যাঙ্গেল দ্বারা ফেজ অ্যাঙ্গেল বা ফেজ ল্যাগ অ্যাঙ্গেল এপসাইলনের মাধ্যমে নির্ণয় করতে পারবে। তো এইটুকু গেল হচ্ছে টাইপ 1 ট্রান্সমিশন অ্যাপ্লিকেশন। তার মানে ভাইব্রেটিং ইকুইপমেন্ট থেকে যদি আমরা সাপোর্টিং স্ট্রাকচারটা আলাদা করতে চাই। এখন আমি আসবো যে টাইপ 2 মুভিং ফাউন্ডেশন থেকে আমার সাপোর্টিং স্ট্রাকচারকে আলাদা করতে চাই। কনসেপ্ট কিন্তু বেসিক্যালি সেম। এখানে দেখো খেয়াল করে, in this case the foundation or the supporting structure is moving with harmonic force, harmonic response u not sin omega t and hence the acceleration, এখানে যে জাস্ট এটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট ug, তাকে যদি তুমি দুইবার ডিফারেন্সিয়েশন করো তাহলে অ্যাক্সিলারেশন পেয়ে যাবে। এই যে sin ওমেগা t কে ডিফারেন্সিয়েশন করলে একবার cos ওমেগা n t হবে, মানে ওমেগা ওমেগা cos ওমেগা n t হবে। আবার যদি সেটাকে ডিফারেন্সিয়েশন করো তাহলে মাইনাস সাইন ওমেগা এন টি হবে। তাহলে এই যে দুইবার আলটিমেটলি দেখো করলে ইউজি ডট যেটা আর কি ইউ নট ওমেগা এন স্কোয়ার সাইন ওমেগা টি, এখানে একটা মাইনাস আসার কথা, সেটা এখানে মাইনাস লেখা হয় নাই আর কি। So in this case the foundation of the supporting structure is moving with harmonic response uh, as seen in figure below. A vehicle is traveling on a bumpy road which gives a displacement into of 3 sin 2 pi vt over L.
এই যে এখানে দেখো এল কত, এল ইকুয়াল টু 100 ফিট। আর এই যে এখানে বাম্পি রোড, আমরা এটাকে বাম্পি রোড বলি। একটা ভেহিকল, মনে করো তুমি এখানে বাইক চালাচ্ছ অথবা কার চালায় যাচ্ছ, অথচ মুভিং ফাউন্ডেশন, আর্থকুয়েক যখন হয় তখনও কিন্তু এরকমই অনেকটা হয় আর কি, ভার্টিক্যালি অথবা ল্যাটারালি যেভাবেই বলো। তো এইটাই আমরা বলতে পারি যে মুভিং ফাউন্ডেশন আমরা এইভাবে ক্রিয়েট করতে পারি, অথবা একটা বাম্পি রোড যেটা আসলে সাইনোসয়েডাল ফোর্স তোমার সিস্টেমে দিচ্ছে। তাহলে দেখো এই সিস্টেমের উপরেই কিন্তু একটা ফোর্সিং ফাংশন হচ্ছে, সেটা হলো এই যে ডিসপ্লেসমেন্টের রেসপেক্টে 3 sin 3, আসলে এই যে অ্যামপ্লিটিউড যেটা ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড 3 ইঞ্চ, সেই 3 এখানে 3 দিয়ে দেখানো। আর এই যে লেন্থ এস এল, আর হচ্ছে এটার কারের যে ভেলোসিটি সেটা হলো ভি, এইভাবে দিয়ে এই ফোর্সিং ফাংশনটা, এই যে ইউ জি ইকুয়াল টু ইউ নট সাইন ওমেগা টি, ডিসপ্লেসমেন্ট অ্যামপ্লিটিউড, ডিসপ্লেসমেন্ট ফাংশন এক কথায়, সেটা এখানে দেখানো হলো। The equation of motion in terms of the absolute displacement ut can be written as, এখানে এইভাবে আমরা লিখতে পারি। গ্রাউন্ড মোশনের জন্য কিভাবে লিখতে হয় জানো, যে সি এর সাথে রিলেটিভটা আসে, অনুরূপভাবে কে এর সাথে রিলেটিভ ডিসপ্লেসমেন্ট আসে, সি এর সাথে রিলেটিভ ভেলোসিটি আসে, কিন্তু এম এর সাথে টোটাল অ্যাক্সিলারেশন আসে। তো সেইভাবে আমরা এখানে লিখে ফেললাম এবং আলটিমেটলি ইকুয়েশন অফ মোশন পেয়ে গেলাম এরকম। এখানে এই যে ইউজি কিন্তু যে একবার ডিফারেন্সিয়েশন করলে যে কস হয় সেই জন্য এখানে আসছে আর কি। এবং এইটাকেই ট্রিগোনোমেট্রিক আইডেন্টিটি অ্যাপ্লাই করে ওয়াই সাইন ওমেগা টি মাইনাস ইটা, ওয়াই সাইন ওমেগা টি মাইনাস ইটা আমরা লিখতে পারলাম। তো এইটার এখন দেখো, যেখানে ওয়াই হচ্ছে এই যে এই ইকুয়েশনের মাধ্যমে লেখা যায়, তাকে সিম্পলিফাই করে আবার এরকম লিখতে পারি, এবং ইটা এর ভ্যালু নির্ণয় করতে পারি এই ইকুয়েশনের মাধ্যমে। The steady state solution of the above equation of motion is ut equal to, এই যে স্টেডি স্টেট রেসপন্স, আমাদের কিন্তু ড্যাম্প সিস্টেমের জন্য ট্রানজিয়েন্ট রেসপন্স সেটা আর কিন্তু আলোচনাই এখন নেই, আমরা শুধুমাত্র স্টেডি স্টেট রেসপন্স নিয়ে আলোচনা করছি। তাহলে এইটা যে ফোর্সিং ফ্রিকোয়েন্সি, মানে এটাই যে আমার এখন ইকুয়েশন অফ মোশন আসলো, এইটার পার্টিকুলার সলিউশন কতটুকু, সেটা হচ্ছে এই যে এইটা ut ইকুয়াল টু r sin omega t plus n minus gamma. The steady state solution of the above equation of motion is, এইটা আসলো, যেখানে দুইবার যদি এটাকে আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে অ্যাক্সিলারেশন পাবো। এই ইকুয়েশনটাকে দুইবার ডিফারেন্সিয়েশন করো, অ্যাক্সিলারেশন পেয়ে যাব। একবার ডিফারেন্সিয়েশন করলে ভেলোসিটি পাবো, তাকে আবার ডিফারেন্সিয়েশন করলে অ্যাক্সিলারেশন পেয়ে যাব। যেখানে where r is equal to y by k, আমরা একইভাবে কিন্তু ডিফাইন করতেছি। দেখো ম্যাক্সিমাম অ্যামপ্লিটিউড হচ্ছে এখানে যে r, তাকে যদি k দ্বারা ভাগ করি তাহলে সেটাই হচ্ছে আমার কিন্তু স্টেডি স্টেট রেসপন্সের জন্য অ্যামপ্লিটিউড, এই যে ইউএসটি যেটা আর কি। তো সেখানে এখানে আমার r এর জায়গায় কি আছে, y, দেখো ফোর্সিং অ্যামপ্লিটিউড হচ্ছে y, তাহলে y ডিভাইডেড বাই k। আর এই যে এই কনস্ট্যান্টটা কিন্তু ড্যাম্প সিস্টেমের জন্য আসে আর কি। এবং এখানে ইউ নট y ডিভাইডেড বাই k ইকুয়াল টু, আসলে বেসিক্যালি দেখো আর 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 ডিভাইডেড বাই কে, দ্যাট মিনস এটা সিম্পলিফাই করার পরে এই যে ইউ নট ইকুয়াল টু এটা চলে আসে, এই যে ওয়াই মানে আসলে এখানে বেসিক্যালি কে পি নট ওভার কে আর কি, না সরি, ওয়াই ইকুয়াল টু এই যে ইউ নট কে ওভার এটা। তার মানে এই যে এই ওয়াই এর ভ্যালুটা এখানে ইনসার্ট করো, এই ওয়াই এর ভ্যালুটা এখানে ইনসার্ট করো, তাহলে আলটিমেটলি দেখো এই যে উপর নিচের কে কে কেটে যায়, থাকে শুধু ইউ নট এখানে। আর এই যে 1+2 যেটা বেটা স্কোয়ার, এই যে এখান থেকে এই যে ওয়াই এর যে ফাংশন উপরের টুকু আছে সেটুকু আকার এখানে আসে। এখানে আরো চিহ্ন দিয়ে যে দেখানো আছে, দেখো কোথা থেকে কোথায় ভ্যালু ইনসার্ট করা হয়েছে। আর ট্যান গামা এর ভ্যালু এখান থেকে একইভাবে ট্যান গামা ইকুয়াল টু 2 যেটা বেটা ওভার 1 মাইনাস বেটা স্কোয়ার দিয়ে নির্ণয় করতে পারবো। তো এখানে এখন আমি একইভাবে ট্রান্সমিশন রেশিও যদি ডিফাইন করি, তাহলে কি হচ্ছে, ইন দিস কেস দ্য ট্রান্সমিশন রেশিও অফ ডিসপ্লেসমেন্ট ইজ ডিফাইন্ড অ্যাজ দ্য রেশিও অফ দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ট্রান্সমিটেড ডিসপ্লেসমেন্ট ইউটি টু দ্য অ্যামপ্লিটিউড অফ দ্য ইনপুট ডিসপ্লেসমেন্ট। তাহলে আর ডিভাইডেড বাই ইউ নট, এই যে আর এর ভ্যালু পেয়েছি হচ্ছে এই যে এতটুকু, আর এর ভ্যালু পেলাম এই যে এতটুকু, সেইটাকে আমি জাস্ট এখন ইউ নট দ্বারা ভাগ করে দিব। এটা হচ্ছে আমার আর এর ভ্যালু। তো এটাকে ইউ নট দ্বারা ভাগ করে দাও, এখানে নিচে ইউ নট দাও, তাহলে এটা আর এটা কেটে যায়। দেখো ইউ নট কেটে গিয়ে থাকবে শুধু হচ্ছে এইটা, সেইটাই এখানে ট্রান্সমিশন রেশিও আকারে চলে আসছে। এই যে দিস ইজ দ্য সেম, দিস ইজ সেম অ্যাজ দ্য টিআর ফর ফোর্সড ভাইব্রেটিং ইকুইপমেন্ট। আমরা একটু আগে যেটা দেখেছি ট্রান্সমিশন রেশিও
সেইটার এক্স্যাক্টলি ইকুয়াল টু কিন্তু সেম। তাহলে তুমি সাপোর্টিং মানে ভাইব্রেটিং ইকুইপমেন্ট থেকে সাপোর্টকে আলাদা করো অথবা ভাইব্রেটিং ফাউন্ডেশন থেকে স্ট্রাকচারকে আলাদা করো, ২ টার জন্য ট্রান্সমিশন রেশিও আসলে সেমই পাবে। তাহলে কনক্লুশন কিন্তু আগেরটাই সেম। সেটাই আমরা এখানে পড়ে শেষ করব দেখো। The transmission ratio of acceleration is defined as the ratio of the amplitude of the transmitted absolute acceleration ut to the amplitude of the input acceleration ut. এখন এখানে যে অ্যাক্সিলারেশন আমরা বের করে আসছি, অ্যাক্সিলারেশনেরটা, তাহলে এইটাকে আমরা এখন ভাগ করব টোটাল অ্যাক্সিলারেশনকে ইনপুট অ্যাক্সিলারেশন দিয়ে ভাগ করব। ইনপুট অ্যাক্সিলারেশন দিয়ে ভাগ করলে দেখো ট্রান্সমিশন রেশিও ফর অ্যাক্সিলারেশন আসে হচ্ছে এই যে এইটা, যেটাকে আমরা আরো যদি একটু সিম্পলিফাই করে লিখি এই যে এরকম আসে। ঠিক আছে, যেটা এক্স্যাক্টলি ইকুয়াল টু আসলে ডিসপ্লেসমেন্টের এর জন্য সেম। Both transmission ratio are the same as TR expression in type 1, hence share the same plot as above. তো এখানেও কমেন্ট আমরা কি বলবো, যেহেতু ট্রান্সমিশন রেশিও একই আসছে, তার মানে সাপোর্টিং স্ট্রাকচারকে মানে সাপোর্টিং স্ট্রাকচার আর মুভিং ফাউন্ডেশন এই দুইটার মাঝে আমি যদি এমন কোন সিস্টেম রাখি যেটা আসলে ভেরি ফ্লেক্সিবল, তার মানে এই যে ইলাস্টোমারিক বিয়ারিং প্যাড আমরা যেটা বলি ফাউন্ডেশন স্ট্রাকচারের জন্য, সেইটা করলে কি হবে, টু সেটা করলে কি হবে, ভাইব্রেশন রিডিউস হয়ে যাবে। তার মানে মুভিং ফাউন্ডেশন থেকে ভাইব্রেশনটা আসলে সুপার স্ট্রাকচারে ট্রান্সফার হবে না। টু রিডিউস ভাইব্রেশন ফ্লেক্সিবল স্প্রিং শুড বি ইউজড। তো আমি এইটারই আসলে একটু ভিডিও দেখাতে চাই। ভিডিওটা ছিল, তোমরা একটু ওয়েট করো, আমি দেখাচ্ছি ভিডিও দুইটা। একটু দেখলে আসলে বোঝা যাবে এখানে ক্লিয়ারলি। একটু এখানে দেখে যাব, তোমাদের জন্য সহজ হবে। So hopefully you had time to experiment with single degree of freedom systems. The goal with the experiment was try to figure out how a building, in this case, a model of a building, how the response changes as we change different aspects of the building. The two main things that will affect the response of a building are the mass and the stiffness. In this case, we modeled stiffness as changes in height. And then we had a lump of clay was representing the mass of the building. So what happened? Let's see if we can experiment and see what happened. So let's look at first, both these columns have different heights, but approximately the same mass. And I'm going to see how they want to oscillate. So that's our first one. And then our question is, if we increase the height, in this case, that's decreasing the stiffness, what's going to happen to the response? It tends to want to oscillate quite a bit slower as my building gets taller, and the stiffness is getting less. So stiffness decreases, and it wants to oscillate slower, okay, as opposed to a shorter building. So now let's change the mass. So that was the other thing we played with. So let's watch the smaller mass again, but then I'll change it out for a larger mass. And we'll see as we increase the mass, what happens to the oscillations. Wasn't as big a difference as with the height change, but we do see a change in the frequency. Okay, and this one wants to oscillate then slower. So increasing mass causes it to want to oscillate slower. Increasing height, which is actually decreasing the stiffness, also makes it want to oscillate slower. There's an equation to represent this. So engineers use an equation for something called natural frequency. The equation is the square root of stiffness over mass, and that gives us the natural frequency of a building. We derive that equation using differential equations. That part's not that important, except that it tells us, it kind of confirms our findings. So stiffness is in the numerator. So as stiffness decreases, oscillation or frequency decreases, and mass is in the denominator. So as mass increases, we slow down the oscillations as well. Okay. So buildings, what this tells us is that buildings have a certain natural frequency at which they want to respond, and that's something engineers will calculate. So they'll use the equation to figure out what they expect the natural frequency to be of the building. And they'll know that shorter buildings tend to oscillate faster than taller ones. And then they'll try to relate that to earthquakes. So one way we do that is we apply horizontal forces to our buildings, but we also will simulate earthquakes. So in an earthquake, what happens is the ground moves. So the ground moves back and forth, and we can simulate that response using computer models. But as I shake, I'm not going to do it right now, but if I were to shake the base of my system, and let's go back to having the masses the same. Okay. Which of these two buildings do you think
is going to be most affected by the earthquake. So I'm going to generate an earthquake by shaking the base. And I want you to predict, is the shorter building or the taller building going to be most affected by that response? So go ahead and make your predictions. You can also experiment either with a physical model or with our online simulator to see what you expect to happen. সো আমার মনে হয় আমি যেটা দেখাতে চেয়েছি এটা আসলে সেটা না, বাট লেটস সি আমি সেটা পাই কিনা এখানে। রেজোন্যান্স ইন বিল্ডিং মোশন ইজ স্টিফার স্ট্রঙ্গার, আমি তোমাদেরকে এই লিস্টগুলো দিয়ে দিব, সবগুলো দেখলে আসলে So hopefully you got to experiment a little bit with lateral force resisting system. আমি এখানে এই লিঙ্কগুলো তোমাদের দিয়ে দিব। এটা আমি একটা ফাইলে ডাউনলোড করে রেখেছি লিঙ্কগুলা, যাতে করে ক্লাসে নেওয়ার সময় দেখা যায়। রেজোন্যান্স ইন বিল্ডিং মোশন ইজ স্টিফার স্ট্রঙ্গার, এটা আসলে দেখবা তোমরা। আমরা যে গতকালও যেটা পড়েছি যে রেজোন্যান্স যেটা হয়, আজকের ক্লাসেও যা পড়লাম রেজোন্যান্স যে হয় সেটা আসলে এখানে দেখানো হচ্ছে। এগুলো 7-8 মিনিটের বা 3-4 মিনিটের ভিডিও, সবগুলো আমি দেখাবো না। বিল্ডিংস আর ইন আর্থকুয়েক, হোয়াই ডু সাম ফলস আর আদার ডোন্টস, এটাও এই যে রেজোন্যান্সের জন্য এখানে দেখানো আছে, দেখলে আসলে শিখতে পারবে। সিঙ্গেল ডিগ্রি অফ ফ্রিডম রেজোন্যান্স ভাইব্রেশন টেস্ট, আমার মনে হয় এইটা কিনা আমি একটু দেখে নেই। এতদিন ধরে আছেন সম্পর্কটাই তো এই যে এখানে এখন দেখো মাস স্টিফনেস, তিনটারই মাস আসলে সেম কিন্তু স্টিফনেস ডিফারেন্ট। যেহেতু হাইট ডিফারেন্ট তাহলে স্টিফনেস, যেটার হাইট বেশি সেটার স্টিফনেস কম। সেম সাইজের কলাম ইউজ করেছে এখানে, কিন্তু মাসও সেম আছে, অথচ হাইট বেশি হওয়ায় যার হাইট বেশি তার কিন্তু স্টিফনেস কম। তো দেখো সেম গ্রাউন্ড মোশন যদি অ্যাপ্লাই করি কোনটা আসলে বেশি ভাইব্রেট করে, এটা ডিপেন্ড করে হচ্ছে ইনপুট গ্রাউন্ড মোশনের অ্যাক্সিলারেশনের উপরে। তো ইনপুট গ্রাউন্ড মোশনের অ্যাক্সিলারেশনের উপরে ডিপেন্ড করে দেখো তিনটার ভাইব্রেশন ফ্রিকোয়েন্সি ডিফারেন্ট হবে। খেয়াল করে দেখো যে কোনটা বেশি ভাইব্রেট করে, মাঝেরটা এখন কিন্তু ভাইব্রেট করছে বেশি। তারপরে দেখো ফ্রিকোয়েন্সি যত বাড়তেছে বাকি দুইটা স্ট্যাগন্যান্ট হয়ে গেল, 3 নাম্বারটা এখন যেহেতু এটার স্টিফনেস কম এটা বেশি এফেক্টেড হচ্ছে। এখন আবার মাঝেরটা দেখো, এখন দুইটাই, আবার শেষেরটা। খেয়াল করে দেখো 4 হার্টজে ইনপুট ফ্রিকোয়েন্সি হচ্ছে 4 হার্টজ, তাহলে কোনোটা ভাইব্রেশন হচ্ছে, কোনোটার হচ্ছে না। এখানে স্টিফনেসই রোল প্লে করতেছে, যেহেতু মাসও সেম, ইনপুট ফ্রিকোয়েন্সি সবগুলোর জন্য সেম, কিন্তু স্টিফনেস প্রথমটার এই যে মানে 3 নাম্বারটা দেখো কম হওয়ায় সেটা কিন্তু ভাইব্রেট করতেছে অনেক বেশি। এখন দেখো মাঝেরটা ভাইব্রেট করবে, এই যে রেজোন্যান্স হচ্ছে, এক কথায় রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি যার সাথে যেটার মিলে যাচ্ছে, রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হচ্ছে মানে ইনপুট ফ্রিকোয়েন্সি আর ন্যাচারাল ফ্রিকোয়েন্সি যখন ক্লোজ সেম হয়ে যাচ্ছে তখনই কিন্তু রেজোন্যান্স ঘটতেছে। প্রথম প্রথমে হচ্ছে 3 নাম্বারটা রেজোন্যান্স হয়েছিল, এখন দ্বিতীয়টা রেজোন্যান্স হচ্ছে। এরপরে দেখো প্রথমটা রেজোন্যান্স হবে তার ফ্রিকোয়েন্সির সাথে, তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির সাথে যখন ইনপুট ফ্রিকোয়েন্সি মিলে যাবে। তাহলে এই দুই নাম্বারটা রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি হচ্ছে 6.35 হার্টজ। আর আমরা এই যে সিস্টেম প্যারালাইজড করেছিলাম ওইগুলোতে আসলে আউট অফ ফেজে যেগুলো স্থির হয়ে আছে, ওগুলো আউট অফ ফেজে তার রেসপন্স হয়, ওগুলো কিন্তু প্যারালাইজড। দেখো খেয়াল করে, তার মানে একটার হচ্ছে এখানে রেজোন্যান্স হচ্ছে, বাকিগুলোর আউট অফ ফেজে, তার মানে 180 ডিগ্রি অ্যাঙ্গেলে কিন্তু রেসপন্স হচ্ছে, যে কারণে এগুলো প্যারালাইজড হয়ে গেছে, মুভ করতেছে না। দেখো এটার ফ্রিকোয়েন্সি আরো বেশি হবে, যেহেতু হাইট কম তার মানে এটার স্টিফনেস বেশি, তার মানে এটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি কিন্তু বেশি। তাহলে এটার ইকুয়াল অ্যামপ্লিটিউডের ইকুয়াল ফ্রিকোয়েন্সি যদি এক্সটার্নাল ফোর্স দিতে হয় সেটা দেখো 6.35 হার্টজের চেয়ে বেশি আসবে অনেক সময় দেখা। দেখো 2 নাম্বার আর 3 নাম্বার কিন্তু প্যারালাইজড এই ফ্রিকোয়েন্সিতে, বাট এটা রেজোন্যান্স হচ্ছে, 1 নাম্বারের রেজোন্যান্স হচ্ছে।
11.35 হার্টজ। দেখো খেয়াল করো হাইট মানে তৃতীয়টার তুলনায় হাইট এখন অর্ধেক। তো এরকম ভাবে আসলে নিজেরাও তোমরা ল্যাবে এক্সপেরিমেন্ট করে দেখতে পারো কেউ চাইলে। তার জন্য আসলে যে আর্টকুয়েক শেখার লাগে আর কি, অ্যাকচুয়েটর বলি আমরা, সেটার প্রয়োজন হয়, যেটা আমাদের বুয়েটে জানি নাই। বুয়েট আছে কিনা আমি জানি না। তো আমাদের পড়াশোনায় আমরা আবার জায়গায় জায়গায় যদি ফিরে আসি, তাহলে দেখো খেয়াল করে, মানে এখানে আমি স্টিফনেস সেটা আমার প্রয়োজন নাই। আহ, oops, হ্যাঁ, তো এখানে আমরা তাহলে দেখো এই যে স্টিফনেস কম বেশি করার মাধ্যমে কিন্তু তাহলে আমরা সাপোর্ট থেকে বেজ আইসোলেট করতে পারি, এবং আমরা এক্সপেরিমেন্টের মাধ্যমে দেখেছি সেটা। কখন রেজোন্যান্স ফ্রিকোয়েন্সি বিভিন্ন স্ট্রাকচারের জন্য বিভিন্ন রকম যে হয় ফ্রিকোয়েন্সি দিয়ে, সেটাও আমরা দেখে নিলাম। এখন আমরা চলে আসি, একটা গ্রুপ এক্সারসাইজ প্রবলেম আছে, সিম্পল, আমি একটু দেখে যেতে চাই। এখানে বেসিক্যালি এটা আসলে, আচ্ছা পড়লে আমার মনে হয় ভালো বোঝা যাবে। এ ভাইব্রেশন আইসোলেশন ব্লক ইজ টু বি ইনস্টলড ইন দ্য লার্জ ইউএ লার্জ স্কেল ইউনিভার্সিটি অফ আলাবামা লার্জ স্কেল স্ট্রাকচারস ল্যাবরেটরি। এই ল্যাবেই আমি কাজ করে আসছি পিএইচডি রিসার্চের জন্য। এই ল্যাবে আমার কাজ ছিল, এই লার্জ স্কেল স্ট্রাকচার ল্যাবরেটরি এট ইউনিভার্সিটি অফ আলাবামা। এটা আসলে এই মানে প্র্যাকটিক্যাল উদাহরণ এটা। এটার 3 ফিট থিকনেসের 3 ফিট 36 ইঞ্চ থিকনেসের একটা ফ্লোর স্ল্যাব, আর এই স্ল্যাবের উপরে আসলে আর্থকুয়েক টেবিলও এখানে সেট করা আছে। তো এই এই এলিমেন্টটার মানে আর্থকুয়েক টেস্ট যখন আমরা করব, সেই আর্থকুয়েক টেস্টের উপরে অন্যান্য এই বিল্ডিং আসলে অন্যান্য আরো অনেক ইকুইপমেন্ট আছে যেগুলো ভাইব্রেশন জেনারেট করে। তো তার থেকে আমি যদি আমার এই ফ্লোরটাকে আলাদা করতে চাই, তাহলে নিশ্চয়ই এখানে সেপারেটর ইউজ করব এক কথায়। সেই সেপারেটরের স্টিফনেস কত হবে সেটা আমাকে এই যে বের করতে হবে ক্যালকুলেট করে। A vibration isolation block is to be installed in the UA large scale structures laboratory so that the vibration from neighboring laboratories will not disturb certain experiments at large scale structure lab. If the isolation block weighs 2000 pound and the surrounding floor and foundation vibrate at 15 cycles per minute, quite fast, please determine the stiffness of the spring to support the isolation system such that the motion of the isolation block is limited to 10% of the neighboring floor system. তার মানে ট্রান্সমিসিবিলিটি রেশিও কত হতে হবে? 10% অনলি, 0.1। আর এখানে বলা হচ্ছে প্লিজ ইগনোর দ্য ড্যাম্পিং। ড্যাম্পিং এখানে ইগনোর করতে বলা হচ্ছে 0। তো এটা আসলে প্রথমে আইডেন্টিফাই করো, ইজ দিস এ টাইপ 1 আইসোলেশন অর টাইপ 2? আমরা জানি এটা হচ্ছে মুভিং ফাউন্ডেশন থেকে আসলে আমার সিস্টেমটাকে আলাদা করতে হবে, তাহলে এটা টাইপ 2 কিন্তু। খেয়াল করো, আমার যে ভাইব্রেশন আসবে কিন্তু এই যে সাপোর্টিং স্ট্রাকচার থেকে আমার এই মেইন স্ট্রাকচারে, তাহলে এটা কিন্তু টাইপ 2। আমরা যেটা দেখলাম সেই টাইপ 2 ট্রান্সমিশন ট্রান্সমিসিবিলিটি ইকুয়েশনে আসবে আর কি। হাউ টু এক্সপ্রেস দ্য ট্রান্সমিশন রেশিও, সেটা যদি ইউজ করো তাহলে তুমি সলিউশন পাবে, ইন দেওয়া আছে আর কি। তো আমরা জানি এই যে টি আর ডি ইকুয়াল টু হচ্ছে, যদি ড্যাম্পিং কোএফিসিয়েন্টটা নেগলেক্ট করো, এই যে এইটাতেই জাস্ট যেটা টার্মটা নেগলেক্ট করো, তাহলে এইটুকু 0 হয়ে যায়, এটুকু 0 হয়ে যায়, তাকে হচ্ছে 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বেটা স্কয়ার তার হোল স্কয়ার। সেইটা এখানে লেখা হলো, দেখো সলিউশনে টি আর ডি ইকুয়াল টু 1 স্কয়ার রুট অফ 1 ডিভাইডেড বাই 1 মাইনাস বেটা স্কয়ার তার হোল স্কয়ার। যেহেতু এখানে বলেই দেওয়া হচ্ছে ড্যাম্পিংটা ইগনোর করো। তো এখান থেকে আসলে দেখো কি কি দেওয়া আছে, ওয়েট দেওয়া আছে, তার থেকে মাস নিয়ে আসতে হবে। আর এই যে ফোর্সিং ফ্রিকোয়েন্সি ওমেগা দেওয়া আছে, যেটা আসলে সাইকেল পার মিনিট, এটাকে সাইকেল পার মিনিটেই কি রাখতে হবে নাকি কনভার্ট করতে হবে? দেখো ওমেগা এন বের করার জন্য আমরা কে ওভার এম বলবো, কেটা আমার জানা নাই, এম জানি যে 2000 পাউন্ড, তাকে 32.2 অ্যাক্সিলারেশন দিয়ে ভাগ করলে এটা মাসে চলে গেল। তাহলে আমার এই যে 0.127 স্কয়ার রুট কে হচ্ছে ওমেগা এন এর ভ্যালু। আর ফোর্সিং ফ্রিকোয়েন্সি যে 1500 সাইকেল পার মিনিট, যেটাকে আসলে সাইকেল পার সেকেন্ডে নিয়ে আসলাম, তাহলে 60 দ্বারা ভাগ করো, আর যেটা আসলে 25 হার্টজ হয়ে গেল, যেটাকে আমরা রেডিয়ান পার সেকেন্ডে নিয়ে যাব ওই যে 2 পাই দ্বারা গুণ করে আলটিমেটলি। তাহলে
এইটারই সলিউশন দেখো যে ট্রান্সমিশন রেশিও টিডি আর টিআরডি ইকুয়াল টু হচ্ছে 0.1 10%। তো এইটারই ডান পাশের এটা স্কোয়ার করে নিয়ে নাও। এখানে আসলে স্কোয়ার রুট থাকে, আলটিমেটলি এটার নেগেটিভ 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 ভ্যালুটা নিচ্ছি আর কি। ঠিক আছে, এই যে স্কোয়ার রুট আর এটাতে কেটে নেগেটিভ যেটা সেই ভ্যালুটা নিতে হবে, না হলে তুমি অ্যান্সার পাবে না। টেকিং দ্য নেগেটিভ রুট, এই যে স্কোয়ার রুটের মধ্যে যেটা আসে সেটা নেগেটিভ রুটটা নিয়েছি। দেখো খেয়াল করে, এই যে স্কোয়ার রুটে কেটে গেল, থাকলো 1 ডিভাইডেড 1 মাইনাস বেটা স্কোয়ার। এখান থেকে বেটা স্কোয়ারের ভ্যালু পাচ্ছ, সেখান থেকে বেটা এর ভ্যালু পাচ্ছ, আর বেটা ইকুয়াল টু ওমেগা বাই ওমেগা এন। ওমেগার ভ্যালুও জানো, তাহলে ওমেগা এন ইকুয়াল টু কত সেটা তুমি পাবে। এখান ওমেগা এন ইকুয়াল টু এই যে কে এম ওমেগা এন স্কোয়ার লেখা যায়, তাহলে কে কত সেটা আমি আসলে বেসিক্যালি পাবো। তাহলে এম জানি, এই যে 2000 পাউন্ড ডিভাইডেড বাই অ্যাক্সেলারেশনটা লিখতে হবে। আর নিচে এটা হচ্ছে 386 ইঞ্চ পার সেকেন্ড স্কোয়ার কিন্তু অ্যাক্সেলারেশন, আর 32.2 ফিট পার স্কোয়ার সেকেন্ড, আর এটা ইঞ্চ পার স্কোয়ার সেকেন্ডে নিয়েছে। আর এম ওমেগা এন স্কোয়ার যে রেডিয়ান পার সেকেন্ড আছে, সেখান থেকে আমি দেখো স্টিফনেসটা পেয়ে গেছি। তাহলে আমি যে সাপোর্টিং এলিমেন্ট এখানে ব্যবহার করব সেটার স্টিফনেস হতে পারবে, স্টিফনেস হতে হবে মিনিমাম স্টিফনেসটা কিন্তু না, সরি, ম্যাক্সিমাম স্টিফনেস হতে পারবে 139.2। এর চেয়ে কম হলে স্টিফনেস ট্রান্সমিশন রেশিও আরো কম পাওয়া তুমি, 10% এর জায়গায় 8% 5% হয়ে যাবে। তো এই এতটুকুই ছিল আমাদের আসলে যে ট্রান্সমিশন রিলেটেড অ্যাপ্লিকেশন। এখন আমরা দেখব কিভাবে রেসপন্স আসলে মেজার করতে পারি, মেজারমেন্ট অফ ডাইনামিক রেসপন্স। তো এইটা যদি করি, শর্টলি আমরা একটু দেখে যাব। এখানে আমি পড়বই বেশি, জাস্ট এই পর্যন্ত আমাদের আলোচনা। আমার মনে হয় বেশি সময় লাগবে না, 5 মিনিট হলেই যথেষ্ট। ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট সাচ অ্যাজ অ্যাক্সিলারোমিটার, যেটা আসলে যে আর্থকুয়েক মেজার করে, আর টিপিক্যালি ইউজড টু মেজার দ্য ডাইনামিক রেসপন্স অফ এ স্ট্রাকচারাল সিস্টেম। ইন ডিসকাশন বিলো, the response of the structure will be used as the input for the instrument. The response of the structure will be used as the input for the instrument. The objective is to determine the ranges of parameters for which typical instruments provide reliable measurements of the structure motion. তো আমরা আসলে এখানে দেখো রেঞ্জ অফ এই মানে টার্গেটটা কি, আমাদের এই আলোচনার টার্গেটটা হচ্ছে determine the ranges of parameters for which typical instruments provide reliable measurements of the structure. তোমার অ্যাক্সিলারোমিটার যে রেসপন্স অ্যাক্সিলারেশন মেজার করবে কোন একটা আর্থকুয়েকের, সেটার রিলায়েবিলিটি কতটুকু। তার মানে আমরা আসলে রিলায়েবল মেজারমেন্টই পেতে চাই, অ্যাকচুয়াল মেজারমেন্টটাই পেতে চাই। কিন্তু এখানে অনেক প্যারামিটার আছে যারা আসলে ওই মেজার্ড অ্যাক্সিলারেশনকে আসলে ইনফ্লুয়েন্স করে। তো আমরা সুইটেবল একটা রেঞ্জ অফ প্যারামিটার পেতে চাই যেখানে আসলে এই ইমপ্যাক্টটা কম আসে, তার মানে মেজার্ড রেসপন্সে এরর পার্সেন্টেজটা কম থাকবে। আমরা এখানে যে দেখবো কনক্লুশনে যে এমন একটা ফ্রিকোয়েন্সি বের করছি, আলটিমেটলি এখানে an accelerator with a natural frequency of omega n and a damping ratio of 7% has a useful frequency range from 0 to 0.5 omega n with 2.5% error. তার মানে দেখো 70, আমি যে অ্যাক্সেলারোমিটার ইউজ করব সেটা ড্যাম্পিং রেশিও হতে হবে 0.7, মানে 70% ড্যাম্পিং থাকতে হবে। আর যদি ফ্রিকোয়েন্সি রেঞ্জ, এটা ন্যাচারাল ফ্রিকোয়েন্সি 0 থেকে 0.5 WN এর মধ্যে হয়, ন্যাচারাল ফ্রিকোয়েন্সি, মানে এই ফ্রিকোয়েন্সিতে যদি আসলে অ্যাম্পলিটিউডটা মানে ফোর্সিং ফ্রিকোয়েন্সিটা আসে, তাহলে তুমি যে অ্যাক্সিলারেশন মেজার করবা তাতে এরর থাকবে মাত্র 2.5%। যদি এর থেকে অন্যগুলা নাও তাহলে এরর পার্সেন্টেজ আরো বাড়বে। সেগুলো আসলে এখানে গ্রাফিক্যালিও দেখানো আছে, আমার আর ডিটেইল আলোচনা করার সুযোগ নাই। এখানে দেখো যে যদি আমরা 40 হার্টজে নেই তাহলে এখানে আসলে ডিফারেন্সটা কেমন, মানে মেজার্ড আর অ্যাকচুয়াল রেসপন্স থেকে ডিফারেন্সটা কেমন। যদি 20 হার্টজে নাও তাহলে দেখো আরো কম, যদি 10 হার্টজে নাও তাহলে আরো কম। তার মানে এই যে আমার ফ্রিকোয়েন্সিটা আসলে কত হার্টজে নিচ্ছি আমি, সেটার উপরে ডিপেন্ড করে আমার অ্যাকুরেসিটা লেভেল ডিফারেন্ট হয়। তো 0 থেকে 0.5 WN এর মতো নিতে পারবো আর কি এই ন্যাচারাল ফ্রিকোয়েন্সি। তো এইটারই আসলে ডেরিভেশন এখানে দেখানো আছে। আমি সিম্পলি একটু যাব ইকুয়েশন অফ মোশন, যেহেতু এখন গ্রাউন্ড অ্যাক্সিলারেশন আসতেছে, সেই গ্রাউন্ড অ্যাক্সিলারেশনটাই কিন্তু এখানকার ইনপুট ফাংশন, এবং অ্যাক্সিলারেশন এই যে তুমি জাস্ট গ্রাউন্ড ডিসপ্লেসমেন্টটা
যেটা একটা সাইনুসয়েডাল ফাংশন, তাকে দুইবার ডিসপ্লেসমেন্ট আকারে নাও, তাহলে দেখো এখানে এই যে মাস টাইমস হচ্ছে অ্যাক্সিলারেশন ইউ ওমেগা এন ইউ নট ওমেগা এ স্কয়ার সাইন ওমেগা টি আকারে আসলো, যেখানে এই যে ফোর্সিং ফাংশনটাই হচ্ছে এই যে পি পি নট সাইন ওমেগা টি এর সাথে কল্পনা করলে পি নট এর ভ্যালুটা হচ্ছে এম ইউ নট ওমেগা স্কয়ার, এই যে পি নট ইকুয়াল টু এম ইউ নট ওমেগা স্কয়ার। তো এটাকে আমরা এটার পার্টিকুলার সলিউশন যদি চাই, দেখো দ্য ফ্রি from the steady state response of the damped system the forced response of the supporting structure is particular solution, যেটা সেটা এরকম নিলাম, যেখানে r equal to এই যে এত, এই যে এটাই হচ্ছে আমার p এর ভ্যালু, p ডিভাইডেড বাই k r d, r d ইকুয়াল টু আমরা এই যে অলরেডি নির্ণয় করে আসছি tan গামা ইকুয়াল টু এটা অলরেডি নির্ণয় করে আসছি। তো সেইখান থেকে এই যে ut এর ভ্যালু, এখানে আরো কিছু ডিসকাশন আছে, আলটিমেটলি কনক্লুশন হলো এরকম যে 70% ড্যাম্পিং রেশিও যদি আমার অ্যাক্সিলারোমিটারে থাকে আর তার ন্যাচারাল ফ্রিকোয়েন্সির 0 থেকে 0.5% পর্যন্ত যদি ট্রিগারিং ফ্রিকোয়েন্সি নেই, তাহলে 2.5% এরর থাকা অবস্থায় আমি হচ্ছে কোন একটা অ্যাক্সিলারেশনের মানে আর্থকুয়েকের অ্যাক্সিলারেশন মেজার করতে পারবো। এবং সেইটা এখানে দেখো এই যে ফিগার আকারেও দেখো দেখানো আছে, এইখানে যে আলোচনাটুকু আছে সেটা এই দুইটা ফিগারে দেখানো আছে, এবং এখানে যে আলোচনাটুকু আছে সেইটার এই ফিগারে দেখানো আছে। তো তাহলে এখানে মেইন কথাটাই হচ্ছে দেখো ফ্রিকোয়েন্সি, when the forcing frequency f equal to 10 hertz the error is negligible, whereas the error becomes apparent when f is equal to 40 hertz। তার মানে ফোর্সিং ফ্রিকোয়েন্সির ম্যাগনিটিউড যত বেশি হচ্ছে এরর পার্সেন্টেজ কিন্তু তত বেশি হচ্ছে। তাহলে ফোর্সিং ফ্রিকোয়েন্সি যদি আমার এই যে ফোর্সিং ফ্রিকোয়েন্সি যদি 0 থেকে 0.5 WN এর মধ্যে হয়, 2.5% এরর রেখেই আমি হচ্ছে মেজার করতে পারবো। তার মানে এখানে এরর পার্সেন্টেজ খুব কম হবে। তাহলে তুমি বুঝতেই পারছো যে আমরা যে মিটার গুলো তৈরি করি সেগুলার তৈরি করতে গিয়ে এখানে কিছু অ্যানালাইসিস করতে হয়, এবং সেটাকে এমন ভাবে তৈরি করতে হয় যাতে এটা 70% ড্যাম্পিং রেশিও থাকে, এবং এটার ট্রিগারিং ফ্রিকোয়েন্সি যেগুলো আসবে সেগুলোর জন্য 0 থেকে মানে এইটার ন্যাচারাল ফ্রিকোয়েন্সি এমন ভাবে সিলেক্ট করা হয় যে আর্থকুয়েক ম্যাগনিটিউড যেগুলো আসে সেগুলোর ফ্রিকোয়েন্সি সাধারণত এটার অ্যাক্সিলারোমিটারের ন্যাচারাল ফ্রিকোয়েন্সির 0 থেকে 0.5% পর্যন্ত, সরি 50% পর্যন্ত হয়ে থাকে। তো আজকের ক্লাস আমি এখানেই শেষ করতে চাই। সামান্য আর একটু বিষয়, সামান্য না আসলে তোমাদের এইটা আমি যে দেখাতে চেয়েছিলাম যে ডাইনামিক রেশিও এস্টিমেশন ইউজিং ডাইনামিক অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর, এটা আমি আজকে রাত্রে রেকর্ড করে তোমাদের দিয়ে দিব, ইউটিউবে থাকবে, এটা একটু দেখে নিবা যে কি এক্সাম্পল সহ আমি এটা দেখাবো। তো আজকের ক্লাস এখানেই শেষ করছি, সবাই ভালো থেকো।